লিনিয়ার অ্যাক্সিলারেটর স্ট্রেট লাইনে অ্যাক্সিলারেট করছে, কিন্তু তার একটা বড় ডিমেরিট হলো যে মনে কর আমি খুব হাই এনার্জি চাইছি, হ্যাঁ, তাহলে আমাকে কি করতে হবে, সিলিন্ডার বাড়াতে থাকতে হবে। এবার এটা তো বাস্তবে সম্ভব নয় যে অনন্তকাল ধরে মাইলের পর মাইল আমি একটা লম্বা সিলিন্ডার বানাতেই থাকলাম। ফিজিক্যালি ইম্পসিবল। লিনিয়ার অ্যাক্সিলারেটরের সব থেকে বড় ডিমেরিট হলো যে ওয়ান সিলিন্ডার ক্যান অ্যাক্সিলারেট অনলি ওয়ান্স। একটা সিলিন্ডারের মধ্যে দিয়ে একটা ইলেকট্রন একবারই ক্রস করবে, একবারই ও অ্যাক্সিলারেট করতে পারবে। অর্থাৎ বেসিক্যালি ওয়ান সিলিন্ডার ইজ ইউজড অনলি ওয়ান্স। ও একবারই এনার্জি বাড়ানোর কাজে ব্যবহৃত হতে পারে। এইটার ফলে মানে প্রবলেমটা স্ট্রাকচারাল প্রবলেম, ঠিক আছে? যেহেতু স্ট্রেট লাইনে অ্যাক্সিলারেশন হচ্ছে, একটা ইলেকট্রন একবারই অ্যাক্সিলারেট হচ্ছে বাই একটা সিলিন্ডার, তো দিস ইজ আ স্ট্রাকচারাল প্রবলেম। তাহলে আমি খুব বেশি বাড়াতে পারছি না এনার্জিটা, কারণ খুব বেশি বাড়াতে হলে আমাকে প্রচুর সিলিন্ডার ইউজ করতে হচ্ছে। সেটা অতটাও প্রবলেম নয়, কিন্তু অত জায়গাও কে দেবে? মানে বিশাল বড় স্ট্রেট লাইনে এগোচ্ছি, মাইলের পর মাইল অ্যাক্সিলারেটর চলছে, এটা একটা সমস্যা। এবং এনার্জির উপর একটা আপার লিমিট পড়ে যাচ্ছে এখানেও। এটাকে তাহলে কিভাবে ওভারকাম করা যায়? আমি স্ট্রেট লাইনটাকে ঘুরিয়ে সার্কেল করে দেবো। এমনভাবে ব্যাপারটাকে করতে হবে যাতে সার্কুলার পাথেও বারবার বারবার ঘুরে বারবার বারবার অ্যাক্সিলারেট হতে পারে। তো দিস ওয়াজ দ্য ইন্সপিরেশন ফর ইউজিং the concept of Lorentz force and সার্কুলার, কি বলবো, মানে সার্কুলার অ্যাক্সিলারেটর আর কি। লক্ষণীয় হচ্ছে এর আগে পর্যন্ত কিন্তু ম্যাগনেটিক ফিল্ডকে কেবলমাত্র ফোকাসিং এর পারপাসে ইউজ করা হতো। এটা তোরা আগেই দেখছিলি যে লাইন্যাকের টেকনোলজিটা যখন দেখেছিলাম, তখন অ্যাক্সিলারেশন হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, আর এরকম 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 করে ফোকাসিং এর কাজে ম্যাগনেটিক ফিল্ড ইউজড হচ্ছে। কিন্তু এরপর সার্কুলার অ্যাক্সিলারেটরে লোকজন যেটা ভাবলো সেটা হচ্ছে যে লোরেন্স ফোর্সকে কাজে লাগিয়েই, ওটাই মেন জিনিস, যেটার ফলে ওটাকে কিছু একটা ভাবে কাজে লাগিয়ে আর কি এনার্জিটাকে বাড়াতে হবে। মানে ইলেকট্রন এরকম গোল 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 ঘুরবে, এবং যত ঘুরবে তত ওর এনার্জিটা বাড়বে। তো এটার এটাতে একটা কায়দা করতে হবে ডেফিনেটলি। তার কারণ তোরা জানিস যে ওয়ার্ক ডান বাই লোরেন্স ফোর্স ইজ জিরো। ঠিক আছে, তাই সরাসরি ম্যাগনেটিক ফিল্ড কাজে লাগিয়ে যে আমি এনার্জি বাড়িয়ে দিলাম, যেহেতু ওয়ার্ক ডান বাই লোরেন্স ফোর্স ইজ অলওয়েজ জিরো, তাহলে সেটা সম্ভব নয়। তার জন্য একটুখানি অন্যরকম কায়দা করতে হবে, যেটা সেটা হচ্ছে এই যে এরকম একটা মোশন করতে হবে। সাইক্লোট্রন মোশন তো তোরা পড়েছিস, তো এরকমই করতে হবে জিনিসটা। মানে এই যে বোর্ডটা আছে তার প্লেনে মনে কর ইলেকট্রনটা মুভ করছে একটা এরকম ইয়েতে, আর তাহলে অবভিয়াসলি ম্যাগনেটিক ফিল্ডটা কিভাবে আছে, বোর্ডের সঙ্গে পারপেন্ডিকুলার দিকে আছে। ঠিক আছে, বোর্ডের সঙ্গে পারপেন্ডিকুলার দিকে ম্যাগনেটিক ফিল্ড আছে, ইলেকট্রনটা বোর্ডের প্লেনে মুভ করছে, তাহলে লোরেন্স ফোর্স, ক্যালকুলেশনটা আমি একটু পরে আসছি, আইডিয়াটা বলছি। তাহলে এরকম একটা মোশন, কিন্তু এর ফলে তো এনার্জি বাড়ানো যাবে না, কারণ ওয়ার্ক ডান বাই লোরেন্স ফোর্স ইজ জিরো। তাই লোকজন কি করলো তখন, এরকম একটা ব্যাপার করলো, দুটো ডি ঢুকিয়ে দিল। একটু অন্য হতো, হ্যাঁ, হুম, এই যে দুটো ডি ঢুকিয়ে দিল,
এগুলোকে ডি ডি বলে এগুলোকে, ঠিক আছে, ডি ই ই, যেহেতু ডি এর মতো দেখতে, মেবি দ্যাট ইজ দ্য রিজন। করে এইবার কি করছে, এদের মধ্যে রেডিও আরএফ সিগন্যাল অ্যাপ্লাই করছে। ঠিক আছে, এবার আরএফ সিগন্যাল অ্যাপ্লাই করছে, তাহলে এরা অল্টারনেটলি বেসিক্যালি হচ্ছে, এ যখন প্লাস এ তখন মাইনাস, এ যখন মাইনাস এ তখন প্লাস, আবার ও যখন প্লাস ও তখন মাইনাস, এরকম হচ্ছে ব্যাপারটা। তো ব্যাপার যেটা হচ্ছে এখানে সেটা হলো যে প্রথমে মনে কর ইলেকট্রন, নেগেটিভলি চার্জড পার্টিকেল, তো এ মনে কর এখানে কোথাও একটা আছে, ইলেকট্রনটাকে ছেড়ে দেওয়া হলো। এবার যেই মোমেন্টে ছাড়া হলো সেই মোমেন্টে এইটা যেহেতু প্লাস আর এটা যেহেতু মাইনাস, তাহলে ইলেকট্রনটা প্লাসের দিকে অ্যাট্রাক্টেড হলো, প্লাসের মধ্যে ঢুকলো, ঢুকে লোরেন্স ফোর্সের জন্য সার্কুলার পাথ ঘুরে এলো, ঘুরে এসে যখন বেরোচ্ছে এমনভাবে আরএফ সিগন্যালের টাইম পিরিয়ড টি, এটাকে এমনভাবে অ্যাডজাস্ট করা হয় যাতে ইলেকট্রনটা যখন ঘুরে এসে বেরোচ্ছে তখন যাতে এই প্লাসটা মাইনাস হয়ে যায় আর এই মাইনাসটা প্লাস হয়ে যায়। তখন কি হবে, ও প্লাসের দিকে অ্যাট্রাক্টেড হবে, ঢুকে পড়লো এখানে। তাহলে এই যে ও অ্যাক্সিলারেটেড হলো, কেননা এবার দেখ এইটাও কিন্তু ঠিক এক্স্যাক্টলি এইটার মতনই ব্যাপারটা। এইখানেও যেমন কি ছিল যে প্রত্যেকটা সিলিন্ডার ছিল ইকুইপোটেনশিয়াল, কিন্তু গ্যাপের মধ্যে দিয়ে যাওয়ার সময় এনার্জি গেন করছিল, কেননা গ্যাপের মধ্যে দিয়ে যাওয়ার সময় ও সবসময় এই ধরনের একটা জিনিস পাচ্ছিল, প্লাস মাইনাস এরকম একটা কিছু পাচ্ছিল, সিনক্রোনাইজ করে সেটা করা হয়েছিল। এখানেও এক্স্যাক্টলি সেটাই, কিন্তু যতক্ষণ ও একটা ডির ভেতরে থাকছে পুরো ডিটাই একটা পার্টিকুলার পোটেনশিয়ালে আছে, প্লাস, আর এটাও পুরো ডিটা মাইনাস আছে, কিন্তু যখন গ্যাপের মধ্যে দিয়ে যাচ্ছে তখন আমরা রেডিও ফ্রিকোয়েন্সি সিগন্যালকে এমনভাবে অ্যাডজাস্ট করছি যাতে যখন ধারে আসবে তখন যাতে এই সুইচিংটা হয়। হ্যাঁ, ধারে আসার ফলে সুইচিং হলো, তখন এটা মাইনাস হলো এটা প্লাস হলো, তাহলে ও এখন মাইনাস থেকে প্লাসে মুভ করছে, এখান থেকে এখানে ঢুকে পড়লো, আবার ভেতরে ঘুরলো, কোনো সমস্যা নেই। আবার এবার দেখ এখানে রেডিয়াসটা বাড়লো, কেন রেডিয়াসটা বাড়বে, কেননা অ্যাক্সিলারেশন হয়েছে, ভি বেড়েছে, ভি বাড়লেই ওই সাইক্লোট্রন মোশনের রুল অনুযায়ী রেডিয়াস বাড়বে। এটা আশা করি তোদের মনে আছে, ভুলে যাসনি। mv স্কোয়ার বাই আর ইজ ইকুয়াল টু কিউ ভি বি, তাহলে ভি ভি ক্যান্সেল আউট, তাহলে ভি ইকুয়াল টু হচ্ছে কিউ বি আর বাই এম, রাইট। তাহলে ভি যদি বাড়ে তাহলে আর বাড়বে, এখানে যেহেতু অ্যাক্সিলারেশন হয়েছে মাইনাস টু প্লাস হয়েছে, তাহলে ভি বেড়েছে আর বেড়েছে, তাহলে আর বেড়ে আবার ধারে এলো। হ্যাঁ, আবার এই পয়েন্টে আবার সুইচিং হবে, সুইচিং হয়ে এই প্লাসটা মাইনাস হয়ে গেছে, এই মাইনাসটা প্লাস হয়ে গেছে, তাহলে আবার ও প্লাসের দিকে অ্যাট্রাক্টেড হলো এবং আবার ও কি হলো, মাইনাস থেকে প্লাসে মুভ করলো, তাহলে পুনরায় অ্যাক্সিলারেশন হলো, পুনরায় ভেলোসিটি চেঞ্জ হলো, নতুন ভেলোসিটি নিয়ে ও আবার ডি তে ঢুকলো। বেসিক মেকানিজম সেম, শুধু আমরা স্ট্রেট লাইনটাকে ঘুরিয়ে একটা সার্কুলার করে দিয়েছি। অনেক খুব সিম্পল কিন্তু এই স্ট্রাকচারটা, সত্যি কথা বলতে লিনিয়ার অ্যাক্সিলারেটরের সঙ্গে যদি কম্পেয়ার করি তাহলে এটা অনেক বেশি খুবই সিম্পল একটা স্ট্রাকচার ইউজ করে আর একটু জাস্ট বুদ্ধি ইউজ করে মানে সাইক্লোট্রন অ্যাক্সিলারেটরটা তৈরি হয়েছে। আচ্ছা, এবার তো এটাকে কিভাবে এমন ভাবে সিনক্রোনাইজ করতে গেলে এক্স্যাক্টলি কি করতে হবে, প্রথমে আমরা টাইম পিরিয়ডটা দেখি। আচ্ছা, একটু ছবি দেখালে এবার ডিজাইনটা বেটার বুঝতে পারবি। আচ্ছা, এই হচ্ছে জিনিস যেটা আমি তখন আঁকছিলাম, স্পাইরাল পাথ, দুটো ডি আছে এবং তাদের মধ্যে একটা হাই ভোল্টেজ সোর্স অ্যাড করা হয়েছে, আর ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে পারপেন্ডিকুলার টু দ্য পেজ অফ দ্য পেপার,
এরকম ভাবে ব্যাপারটা ঢুকে ঢুকে তারপরে ফাইনালি অ্যাক্সিলারেট হয়ে এখান দিয়ে এক্সিট পোর্ট, এখান দিয়ে জিনিসটা বেরোচ্ছে। আর যাতে এটা বেরোতে পারে, যাতে এটা আবার এরকম ভাবে ঘুরে না যায়, তার জন্য এখানে একটা ডিফ্লেকশন প্লেট রাখা হয়েছে, যাতে এবারও পার্টিকেলটাকে অ্যাট্রাক্ট করে নিজের দিকে নিয়ে গিয়ে তারপর চ্যানেল দিয়ে বের করে দিতে পারে। আচ্ছা, এবার সেটআপটা এরকম। এটা হচ্ছে দুটো ডি, এটা হচ্ছে পোল পিসেস, এই হচ্ছে সেটআপ। ঠিক আছে, এটা হচ্ছে পোল পিসেস। তাহলে ম্যাগনেটিক ফিল্ড পারপেন্ডিকুলার টু দা প্লেন অফ দ্য ডি, আর ইলেকট্রনগুলো এরকম 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 করে ঢুকছে বেরোচ্ছে, ঢুকছে বেরোচ্ছে। আচ্ছা, এবারে আসি যে কিভাবে ওই ব্যাপারটা অ্যাচিভ করা যাবে, যে যখন গ্যাপটা ক্রস করবে তখন প্লাস মাইনাসটা হবে। তার জন্য আমার দরকার এই সার্কুলার মোশনের টাইম পিরিয়ডটা কত সেটা জানা দরকার। প্রথমত সার্কুলার মোশনের ক্ষেত্রে এটা তো বললাম mv স্কোয়ার বাই আর ইকুয়াল টু কিউ ভি বি, তাহলে ভেলোসিটি হচ্ছে কিউ বি আর বাই এম। সো টাইম পিরিয়ড খুব ইন্টারেস্টিং, যে টাইম পিরিয়ড অফ দ্য মোশন সেটা যদি আমি ক্যালকুলেট করি, টু পাই আর বাই ভি, 2 pi m by qb। ঠিক আছে, m হচ্ছে মাস অফ দ্য পার্টিকেল, কিউ চার্জ অফ দ্য পার্টিকেল, বি ম্যাগনেটিক ফিল্ড। তার মানে এটা কিন্তু একটা কনস্ট্যান্ট। এটা একটা ইন্টারেস্টিং পার্ট। এর মধ্যে একটা আর কিংবা ভি ঢুকে থাকলে ব্যাপারটা একটু ঝামেলা হয়ে যেত, কিন্তু ওসব কিছু নেই, তাই ব্যাপারটা ওরকম ঝামেলা হয়নি। ঠিক আছে, টাইম পিরিয়ড অফ দ্য মোশন ইজ আ কনস্ট্যান্ট হুইচ ইজ 2 pi m by qb। এটা কনস্ট্যান্ট এই জন্যই থেকে গেছে কেননা অ্যাকচুয়ালি ভি ইজ প্রপোর্শনাল টু আর, তার জন্যই ব্যাপারটা এরকম হয়েছে, মানে ভি প্রপোর্শনাল টু আর, তার জন্যই টাইম পিরিয়ড অফ দ্য মোশন ইজ আ কনস্ট্যান্ট। আচ্ছা, তাহলে এবার একটু ভেবে বলতো যে তাহলে আরএফ সিগন্যালের ফ্রিকোয়েন্সিটা কত রাখতে হবে এইটাকে অপারেট করানোর জন্য। মানে এই যে সার্কুলার যে মোশনটা, তার টাইম পিরিয়ড হচ্ছে 2 পাই m বাই কিউবি, অর্থাৎ সার্কুলার মোশনের ফ্রিকোয়েন্সি হচ্ছে কিউবি বাই 2 পাই m। ঠিক আছে, এইবার যে আরএফ সিগন্যালটা আমি ইউজ করছি সেইটার ফ্রিকোয়েন্সিটা তাহলে কত রাখলে এই এই ঘটনাটা ঘটবে, যে যতবার ও হাফ সার্কেল ঘুরে এখানে আসছে ততবার প্লাস মাইনাসটা আর কি চেঞ্জ হচ্ছে। এটা অ্যাচিভ করার জন্য আরএফ সিগন্যালের ফ্রিকোয়েন্সিটা, এইটার ফ্রিকোয়েন্সিটা কত রাখতে হবে একটু চিন্তা করে বলতো। QB by M কিউবি বাই M কিউবি বাই এম অনলি? কেন কিউবি বাই এম মনে হচ্ছে? আবার পাইটাকে angular তুললি? frequency হ্যাঁ বল। angular frequency হ্যাঁ, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি কিউবি বাই এম। ও আচ্ছা, মানে তুই বলতে চাইছিস যে এইটার এইটার ফ্রিকোয়েন্সি একই রাখতে হবে, সেটাই বলতে চাইছিস কি? মানে এটা অ্যাকচুয়ালি হার্টজ ইউনিটে আছে,
আর অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ওমেগা কিউবি বাই এম মানে তো র্যাট পার সেকেন্ড, তার মানে একই আর কি বেসিক্যালি। দুটো একই রাখলে হবে মনে হচ্ছে, মানে সার্কুলার মোশনের ফ্রিকোয়েন্সি আর অ্যাপ্লাইড সিগন্যালের ফ্রিকোয়েন্সি। না, আর একটু লাগবে, ওই মাঝখানের ডিস্টেন্সটা একটুখানি ক্যালকুলেট করতে হবে। ঠিক বলেছিস, একদম ঠিক, একদম কারেক্ট অ্যান্সার। এইটাই আমি শুনতে চাচ্ছিলাম, কেননা এই যে মাঝের ডিস্টেন্সের যে ফ্যাক্টরটা, এটা একটা সত্যিকারের বড় ফ্যাক্টর। এইবার আমি যদি লিনিয়ার অ্যাক্সিলারেটরের ক্ষেত্রেও ব্যাপারটা ভেবে দেখি, তাহলে এখানেও আমরা কি যুক্তি ইউজ করলাম, যে একটা করে ক্রস করবে যাতে প্লাস মাইনাস পায়, একটা করে ক্রস করবে সুইচ পোলারিটি উল্টে যাবে, একটা করে ক্রস করবে পোলারিটি উল্টে যাবে, তার মানে দুটো ক্রস করবে একটা সাইকেল কমপ্লিট হবে। ঠিক আছে, এই সেম জিনিসটা এখানেও প্রযোজ্য, যে একটা পুরো সার্কেল ঘুরলে একটা সাইকেল কমপ্লিট হবে, মানে হাফ, মানে দেখ পোলারিটি উল্টায় কখন, হাফ সাইকেল হলে পোলারিটি উল্টায়। ঠিক আছে, প্লাস মাইনাস তার মানে কি, যে কোনো একটা ডি তার পোলারিটি কখন চেঞ্জ হবে, একটা হাফ সাইকেল যখন কমপ্লিট হয় তখন পোলারিটি চেঞ্জ হয়। এখানে আমরা কি বলছি, যে ও হাফ রাস্তা ঘুরবে পোলারিটি চেঞ্জ হবে, তার মানে পার্টিকেল যতক্ষণে হাফ রাস্তা ঘুরবে ততক্ষণে রেডিও ফ্রিকোয়েন্সিও হাফ সাইকেল কমপ্লিট করবে, পার্টিকেল যতক্ষণে পুরো রাস্তা ঘুরবে তখন রেডিও ফ্রিকোয়েন্সিও ফুল সার্কেল কমপ্লিট করবে। তার মানে হচ্ছে যদি মাঝের গ্যাপটা আমরা ইগনোর করি, তাহলে এইটার ফ্রিকোয়েন্সি আর এটার ফ্রিকোয়েন্সি পুরো সেম হতে হবে। এক্স্যাক্টলি এই জিনিসটাই এখানেও তাই, যদি মাঝের গ্যাপটা আমরা ইগনোর করি একমাত্র তবেই আমাদের এই জিনিসটা কিন্তু ঠিকঠাক আছে। যদি মাঝের গ্যাপটা ইগনোর করি তাহলে এটা ঠিক আছে, কারণ এই সিলিন্ডার আর এই সিলিন্ডার টোটাল টাইম সেটা হচ্ছে পুরো ফ্রিকোয়েন্সিটা, তাহলে দুটো সিলিন্ডার টোটাল টাইম হচ্ছে পুরো ফ্রিকোয়েন্সি, তাহলে একটা সিলিন্ডার অ্যাপ্রক্সিমেটলি হাফ। এর থেকে এটাই বোঝা গেল যে মাঝের গ্যাপটা তোকে খুব কম রাখতে হবে, না হলে ক্যালকুলেশনটা মিলবে না, নেগলিজিবল। সিলিন্ডারের যা লেন্থ সেই তুলনায় মাঝের গ্যাপটা খুবই কম। একই জিনিস এটার ক্ষেত্রে প্রযোজ্য, ফ্রিকোয়েন্সি সেম রাখতে হবে, মাঝের গ্যাপটাকে কম রাখতে হবে। আর যদি মাঝের গ্যাপ রাখতে হয় তাহলে কিছুই না, মানে যদি এখন এবার দেখ কোনো একটা পার্টিকুলার সেট আপে দেখা গেল তুই হয়তো এমন কিছু কাজ করতে চাইছিস যার জন্য তোকে মাঝের গ্যাপে কিছু একটা যন্ত্র বা কিছু একটা রাখতে হবে, তাহলে মাঝে তোকে কিছু একটা গ্যাপ রাখতেই হবে, তখন তোকে গ্যাপ ঢুকিয়ে ব্যাপারটাকে একটু আর কি এডিট, একটু মডিফাই করে নিতে হবে, দ্যাটস ইট। ঠিক আছে, তবে মানে মেন কথা হচ্ছে পুরো সার্কেল ঘুরতে কি সময় লাগছে, অর্থাৎ এই যে টাইম পিরিয়ড আর মাঝের গ্যাপটা ক্রস করতে যে সময়টা যাচ্ছে, তো এই টাইম পিরিয়ডটা যদি অনেক বড় হয় কম্পেয়ার টু টাইম রিকোয়ার্ড ফর ক্রসিং দ্য গ্যাপ, তাহলে এটা ঠিক আছে, মানে দুটো সেম রাখলে ঠিক আছে, আদারওয়াইজ তোকে এটাকে একটু মডিফাই করতে হবে, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, হ্যাঁ দেখে নিই যেখানে আর এক্সট্রা কি আছে বলার। ঠিক আছে, ফাইন, সো দিস ইজ ফর, so this is cyclotron working principle। এইবার তাহলে লিনিয়ার অ্যাক্সিলারেটর, সার্কুলার মোশন, সাইক্লোট্রন সবকিছু পেরিয়ে তারপরে ফাইনালি এলো কি বলবো, মানে গডফাদার অফ অল পার্টিকেল অ্যাক্সিলারেটর, which is synchrotron accelerator। সিনক্রোট্রন অ্যাক্সিলারেটরের মানে টেকনোলজি মোস্ট অ্যাডভান্সড, অ্যাচিভড এনার্জি সেটাও, মানে এই মুহূর্তে সব থেকে পাওয়ারফুল পার্টিকেল অ্যাক্সিলারেটর হচ্ছে লার্জ হ্যাড্রন কোলাইডার, যেটা সার্নে আছে, সুইজারল্যান্ড, দ্যাট ইজ মানে ওই তিনটে দেশের বর্ডার। আচ্ছা,
মোস্ট পাওয়ারফুল এবং এনার্জি হচ্ছে গিয়ে 13 টেরা ইলেকট্রন ভোল্ট। ঠিক আছে, 1T হচ্ছে 10⁻12 মনে হয়। টুয়েলভ 12 তাই না? হ্যাঁ, 10⁻12। টেরা বেশ, 692। হ্যাঁ, 10⁻12। আচ্ছা, তো এটা হচ্ছে মোস্ট পাওয়ারফুল, এটা হলো। আচ্ছা, লার্জ হ্যাড্রন কলাইডার ডিজাইন করার উদ্দেশ্যটা অবশ্য একটু আলাদাই ছিল, টু স্টাডি দ্য অরিজিন অফ দ্য ইউনিভার্স। তবে সিনক্রোট্রন অ্যাক্সিলারেটরের মানে প্রাইমারি উদ্দেশ্য হচ্ছে টু ক্রিয়েট হাই এনার্জি ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। হাই এনার্জি এবং হাইলি ইন্টেন্সিটিটাও কিন্তু একটা খুব বড় ফ্যাক্টর। খুব মানে ব্রাইট বিম, হাই এনার্জি এবং হাই ইন্টেন্সিটি। কেননা এর আগে বলেছি কিনা মনে পড়ছে না, ধর ক্রিস্টালোগ্রাফি, ঠিক আছে, ক্রিস্টাল সম্পর্কে যে আমরা স্টাডি করি, সলিড স্টেট তো তোরা পড়েছিস। ক্রিস্টাল আমরা স্টাডি করি কি এক্স রে দিয়ে। এটা খুব সিম্পল অ্যাপ্লিকেশন বলছি। এক্স রে দিয়ে আমরা ক্রিস্টাল স্ট্রাকচার স্টাডি করি। এবার আমাকে যদি ন্যানো স্ট্রাকচার, ন্যানোওয়্যার, কোনো একটা ন্যানোওয়্যারের স্ট্রাকচার স্টাডি করতে হয়। এবার সমস্যা হচ্ছে ন্যানো মানেই তো খুবই থিন, তাহলে কি অ্যামাউন্ট অফ মেটেরিয়াল ইজ ভেরি স্মল। যে কোনো ন্যানো মেটেরিয়াল, অ্যামাউন্ট অফ মেটেরিয়াল ওইটুকু একটা মানে ছোট্ট অ্যামাউন্ট। ভেরি স্মল মানে হচ্ছে ভেরি ভেরি স্মল আর কি, নিতান্তই নগণ্য। তা ওইটুকু একটা ছোট্ট মেটেরিয়াল থেকে আমাকে যদি আদৌ সিগন্যাল মানে আউটপুট পেতে হয়, মানে ডিফ্র্যাকশন স্টাডি করতে হয়, তাহলে আমার যেটা দিয়ে করছি স্টাডিটা, এক্স রে পাঠিয়ে করছি, সেটার ইন্টেন্সিটিটা প্রচুর বেশি হতে হবে। মানে ওই যে প্রচুর বেশি, এবার সিনক্রোট্রনের যে রেডিয়েশনটা ক্রিয়েট হয়, কেননা সিনক্রোট্রন হচ্ছে সার্কুলার অ্যাক্সিলারেটর মানে সাইক্লোট্রনের ভাই, ভাই মানে খুবই উন্নত ভাই। তো ওখানে তো অ্যাকচুয়ালি কি হয়, যেহেতু মোশনটা ইট গোজ লাইক দিস, প্লাস আরো আছে সিনক্রোট্রনে একটা নতুন টেকনিক ইউজ করা হয়, কিন্তু মেন যেটা ব্যাপার সেটা হচ্ছে ভেলোসিটির ডিরেকশনটাকে কনজিস্টেন্টলি চেঞ্জ করা হয়। এটাই হচ্ছে পাওয়ার অফ সিনক্রোট্রন, ঠিক আছে। এবার আমরা জানি কি যে কোনো চার্জ পার্টিকেলের ভেলোসিটি ডিরেকশন যখন চেঞ্জ করি তখন আমরা সেখান থেকে রেডিয়েশন পাই। তো সিনক্রোট্রনের যে রেডিয়েশন সেটা নর্মাল যে ল্যাবরেটরি এক্স রে যেভাবে আর কি, ওই যে কি জানো, কুলিজ টিউব পড়েছিলাম, তারপরে আরো কি ছিল না এক্স রে ক্রিয়েট করার যে মেশিন, সেটা তার থেকে মানে প্রচুর বেশি, মানে 100 গুণ বেশি ইন্টেন্সিটির ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন পাওয়া সম্ভব। তো ওই 1000 গুণে বেশি বা সব মানে 100 গুণ বেশি ওই ইন্টেন্সিটিটার দরকার। ওইটা না হলে এই যে ন্যানো মেটেরিয়ালস নিয়ে যে এত এত স্টাডি হচ্ছে, এগুলো কিন্তু সিনক্রোট্রন রেডিয়েশন ছাড়া কোনোদিন সম্ভব হতো না। তো সিনক্রোট্রন অ্যাক্সিলারেটর ইজ ফেমাস। একটা তো অবশ্যই পার্টিকেলকে অ্যাক্সিলারেট করে কলাইড করে আমরা দেখলাম জানলাম, ঠিক আছে, কিন্তু তাছাড়াও সিনক্রোট্রন অ্যাক্সিলারেটর ইজ ফেমাস ফর ইটস ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। সেই জন্য অনেক সময় মানে এটাকে সিনক্রোট্রন লাইট বলে, মানে খুব হাই এনার্জি এবং হাই ইন্টেন্সিটির যে রেডিয়েশন, সেটাকে সিনক্রোট্রন লাইট বলে। এবং সিনক্রোট্রন অ্যাক্সিলারেটরকে অনেক সময় অ্যাক্সিলারেটর বলেও না, মানে ইনফ্যাক্ট শুধু সিনক্রোট্রন লাইট, জাস্ট এটাই বলে। তো সিনক্রোট্রনের মেন খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস হচ্ছে যে সিনক্রোট্রন থেকে আমরা যে রেডিয়েশনটা পাই সেই রেডিয়েশনটা প্রচন্ড ইউজফুল, মানে প্রচুর অ্যাপ্লিকেশন, ইন্ডাস্ট্রিয়াল, মেডিকেল অ্যাজ ওয়েল অ্যাজ সায়েন্টিফিক। তো সিনক্রোট্রনে এই যে একটা প্রচন্ড ক্ষমতা সম্পন্ন যে রেডিয়েশন ক্রিয়েট করছে, সেটার মূল জায়গা হলো, এবার সিনক্রোট্রনে কিন্তু সবই আছে মানে, আচ্ছা এবার আমি একটা ছবি দেখাই।
এই যে যা যা পড়লি লিনিয়ার অ্যাক্সিলারেটর থেকে শুরু করে আচ্ছা, এই যে যেটা বলছিলাম যে লাইট প্রডিউস সিনক্রোট্রনস আর 100 মিলিয়ন টাইমস ব্রাইট, 100 মিলিয়ন, ঠিক আছে, টু মাচ, টু মাচ। প্রথম সিনক্রোট্রন যেটা হয়েছিল সেটা ওই 100,000 গুণ ওটা অ্যাচিভ করেছিল, আর এখনকার যেগুলো আছে সেগুলো তো প্রচুর বেশি পাওয়ারফুল হয়ে গেছে। ছবি কোথায় আছে, এই যে, আচ্ছা এই ছবিটাতে দেখ 4টে পার্ট সিনক্রোট্রনের, ঠিক আছে। এটা হচ্ছে সোর্স, ইলেকট্রন গান অ্যান্ড লিনিয়ার অ্যাক্সিলারেটর। মানে অ্যাক্সিলারেটরের ইতিহাস আর কি যা যা হয়েছে আবিষ্কৃত, এগুলো সবগুলোই সিনক্রোট্রনের মধ্যে ঢুকিয়ে নেওয়া হয়েছে। লিনিয়ার অ্যাক্সিলারেটরটা এই পার্টটাতে আছে, তাহলে শুরুতে যে একটা ধাক্কা দিয়ে ব্যাপারটাকে ইনিশিয়াল অ্যাক্সিলারেশন দিতে হবে। আর ইলেকট্রন গানটা তো সেই একই স্ট্যান্ডার্ড প্রসেস, ওটাই, সেটা হচ্ছে থার্মায়নিক এমিশন, ঠিক আছে। তারপর লিনিয়ার অ্যাক্সিলারেটর দিলাম, এটা হচ্ছে ফার্স্ট স্টেজ অফ অ্যাক্সিলারেশন, প্রথম এটা। সেকেন্ড স্টেজ সার্কুলার মোশন, এই যে বুস্টার রিং, এখানেই ওকে বারবার ঘুরিয়ে 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 সেকেন্ড স্টেজ অফ অ্যাক্সিলারেশন করা হয়। তারপর এখান থেকে এই যে গ্রিন লাইনটা, এটা তো বুস্টার রিং, এখানে বুস্টিং এর মেকানিজম আছে, মেইনলি ম্যাগনেটিক ফিল্ড ইউজ করে। বুস্টিং এর পর এটাকে ছেড়ে দেওয়া হয় স্টোরেজ রিং এ, ঠিক আছে। স্টোরেজ রিংটাই হচ্ছে ফাইনাল স্টেজ, যেখানে খুব হাই এনার্জি ওলা ইলেকট্রন ঘুরতে থাকে আর খুব ইন্টেন্স রেডিয়েশনও বেরোয়। এবার রেডিয়েশন গুলোকে কালেক্ট করার জন্য বিভিন্ন পয়েন্ট থেকে একটা একটা করে এরকম নল, এবার তুই যত ইচ্ছা নল বিভিন্ন জায়গায় ফিট করতে পারিস, ততগুলো জায়গা থেকে তুই রেডিয়েশন কালেক্ট করে তুই তোর কাজ করতে পারবি। যেমন এখানে একটা পার্টিকুলার ইয়ে থেকে রেডিয়েশনটাকে নিয়েছে, এখানে ফোকাস টোকাস করেছে, করে একটা কিছু কাজ করছে, স্যাম্পেলের উপর এসে পড়েছে। তারপর এখানে বিম লাইন অ্যান্ড এন্ড স্টেশন, এটাকে অ্যাকচুয়ালি বিম লাইন বলে। তোরা যখন কাজ করতে যাবি তখন কোনো একটা পার্টিকুলার বিম লাইনে কাজ করবে। তারপর এই হচ্ছে ফাইনাল স্টাডির জায়গাটা। তো এই যে বুস্টার রিং আর স্টোরেজ রিং, এই দুটো হচ্ছে খুব ইম্পর্টেন্ট, এবং স্টোরেজ রিংটা হচ্ছে আসল জায়গা যেখানে সিনক্রোট্রনের মেন কাজটা করা হয়। বুস্টারটা আগে দেখি, পরপর যাই। ইলেকট্রন গান তো বললাম, থার্মায়নিক এমিশন, খুব হাই ভোল্টেজ ডিসি ইউজ করা হয়, টাংস্টেন অক্সাইড, সেটাকে হিট করে থার্মায়নিক এমিশন। তারপর লিনিয়ার অ্যাক্সিলারেটর ইউজ করে সেটাকে ইট ইজ স্পেড আপ টু দ্য নিয়ারলি দ্য স্পিড অফ লাইট। এটা কিন্তু সিনক্রোট্রনের আরেকটা বৈশিষ্ট্য, সিনক্রোট্রনের ইলেকট্রন মানেই হচ্ছে রিলেটিভিস্টিক লিমিট। রিলেটিভিস্টিক ক্যালকুলেশন ছাড়া অন্য কোনো ক্যালকুলেশন সিনক্রোট্রনে কোনোদিন ভ্যালিড হবে না, নেভার। মানে শুরুটাই হয় রিলেটিভিস্টিক লিমিট দিয়ে। আচ্ছা, এরবার হচ্ছে বুস্টার রিং। বুস্টার রিং এর থিকনেস মানুষের চুলের মতো, তাতে অসুবিধার কিছু নেই, ইলেকট্রন তো আরো অনেক অনেক ছোট। আচ্ছা, বুস্টার রিং এর কাজ হচ্ছে সেকেন্ড নেক্সট স্টেপ অফ অ্যাক্সিলারেশন দেওয়া, ঠিক আছে। তার জন্য বুস্টার রিং এর চারপাশে এর জন্য ম্যাগনেটিক ফিল্ড ইউজ করা হয়, কিন্তু এটা ছবিটা, এক মিনিট দাঁড়া।